একই দেশ, একই অর্থনীতি, কিন্তু দুটো সরকারের আমলে তার গতিপথ হয়ে গেল একদম দুটো ভিন্ন দিকে। আজ আমরা কিছু তথ্যের ভিত্তিতে এই তুলনামূলক বিশ্লেষণটাই দেখব। চলেন শুরু করা যাক। প্রশ্নটা হলো, মাত্র ১৬ মাসে একটা দেশের অর্থনীতি কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। সূত্রগুলো কিন্তু বলছে এই অল্প সময়েই অর্থনীতির গতিপথে একটা নাটকীয় পরিবর্তন এসেছে। ঠিক কী ঘটেছিল সেটা বুঝতে হলে আমাদের কয়েকটা মূল বিষয় একটু খতিয়ে দেখতে হবে। তো প্রথমে যে বিষয়টা সামনে আসছে সেটা হলো জাতীয় ঋণ, মানে লোন নেওয়া এবং সেটা কিভাবে ব্যবহার করা হলো, ঋণের পরিমাণ আর তার বিনিময়ে কি পাওয়া গেল। সূত্রগুলো বলছে মূল পার্থক্যটা কিন্তু এখানেই। এই স্লাইডের সংখ্যাগুলো একটু খেয়াল করেন। একদিকে আগের প্রশাসন ১৬ বছরে ঋণ নিয়েছিল $৮১ বিলিয়ন, আর অন্যদিকে বর্তমান প্রশাসন মাত্র ১৬ মাসেই অতিরিক্ত $১৮ বিলিয়ন ঋণ নিয়েছে। মানে সময় আর টাকার পরিমাণের এই বিশাল পার্থক্যটা কিন্তু ভাবার মতো। এখন কথা হচ্ছে, আগের সরকারের নেওয়া ওই ঋণের টাকাটা গেল কোথায়? সূত্রগুলো বলছে এর সাথে সরাসরি সম্পর্ক আছে বড় বড় সব অবকাঠামো প্রকল্পের, যেমন ধরেন পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু টানেল। এই সবই কিন্তু দৃশ্যমান উন্নয়ন। আর ঠিক এখানেই সূত্রগুলো একটা বড় প্রশ্ন তুলছে। মোট ঋণ তো এখন $১২২ বিলিয়ন। তাহলে এই যে সম্প্রতি $18 বিলিয়ন ঋণ নেওয়া হলো, সেই টাকাটা কোথায় খরচ হলো? কারণ সূত্র বলছে এর বিপরীতে চোখে পড়ার মতো কোনো প্রকল্পের কথা জানা যাচ্ছে না। আচ্ছা, এবার আসি আয়ের পথে, মানে রাষ্ট্র কিভাবে টাকা আয় করছে। এখানেও সূত্রগুলো দুটো ভিন্ন কৌশলের কথা বলছে। একটা হলো নতুন সম্পদ তৈরি করে আয় করা, আর অন্যটা হলো যা আছে তাই বিক্রি করে দেওয়া। এই যেমন এই চারটা দেখুন, আগের বড় বড় প্রকল্পগুলো থেকে এখন কিন্তু সঠিক আয় আসছে। সূত্র বলছে শুধু পদ্মা সেতু থেকেই বছরে ১,০০০ কোটি টাকার বেশি আয় হয়, আর মেট্রো রেল থেকে আসছে প্রায় ২৫০ কোটি টাকা। এই টাকাটা কিন্তু সরাসরি ঋণ পরিশোধে সাহায্য করছে। আর অন্যদিকে এখনকার কৌশলটা কি? সূত্রগুলো বলছে সেটা হলো রাষ্ট্রীয় সম্পদ বিক্রি। যেমন রাষ্ট্রীয় মালিকানার ৫টা টার্মিনাল নাকি বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। মানে যেটা থেকে নিয়মিত আয় আসতো, সেই দীর্ঘমেয়াদী আয়ের উৎসটাকে একবারের টাকার জন্য ছেড়ে দেয়। আর এই প্রেক্ষাপটেই সূত্র থেকে এই প্রশ্নটা উঠে এসেছে, দেশ চালাবেন কি ঘাস কেটে? কথাটা হয়তো শুনতে অন্যরকম লাগছে, কিন্তু এর ভেতরের আশঙ্কাটা কিন্তু গভীর। যদি আয়ের উৎসগুলোই এভাবে বিক্রি করে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে দেশটা চলবে কিভাবে? আচ্ছা, এবার আসা যাক তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো বিদেশি বিনিয়োগ। এটাকে বলা যেতে পারে অর্থনীতির স্বাস্থ্যের একটা ব্যারোমিটার। তো এই বিনিয়োগের অবস্থাটা কি? সূত্রগুলো কি বলছে চলুন দেখি। সূত্র বলছে একটা সময়ে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ সর্বোচ্চ $৩ বিলিয়ন পৌঁছেছিল। এটা কিন্তু অর্থনীতির উপর বাইরের দুনিয়ার আস্থার একটা বড় প্রমাণ ছিল। কিন্তু এখনকার চিত্রটা? সূত্র বলছে সেই বিনিয়োগ আশঙ্কাজনকভাবে কমে দাঁড়িয়েছে মাত্র $৪৬৫ মিলিয়ন। একবার ভাবুন, $৩ বিলিয়ন কোথায় আর $৪৫০ মিলিয়ন মতো কোথায়? পার্থক্যটা বিশাল। এই চার্টটা দেখলে পরিস্থিতিটা আরও পরিষ্কার হয়ে যায়। সূত্রগুলোর দাবি অনুযায়ী দেশে থাকা বিনিয়োগকারীদের মধ্যে ৬১% নাকি ইতিমধ্যে চলে গেছেন, আর এর কারণ হিসেবে বলা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা আর আস্থার অভাব। ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ১০০টা ইকোনমিক জোন তৈরির একটা বড় পরিকল্পনা ছিল, কিন্তু সূত্রগুলো বলছে বিনিয়োগকারী যদি না থাকে, তাহলে এই বিশাল পরিকল্পনার ভবিষ্যৎ কি? তাদের মতে এর ভবিষ্যৎ এখন অনেকটাই অন্ধকার। তো এতক্ষণের পুরো আলোচনাটা যদি এক জায়গায় দেখি, তাহলে এই টেবিলটা দেখতে হবে। ঋণের গতি, আয় করার পদ্ধতি আর বিদেশি বিনিয়োগ, এই তিনটে ক্ষেত্রেই দুটো সময়ের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার। সূত্রগুলো থেকে পাওয়া তথ্যগুলো এটাই বলছে। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা সূত্রগুলোতে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ভবিষ্যতের পথটা কেমন হতে পারে তা নিয়ে কথা বলবো। সূত্রগুলো একটা ঝুঁকির পথের কথা বলছে, যার কয়েকটা ধাপ আছে। প্রথমে বিনিয়োগ কমে যায়, তারপর আয়ের উৎসগুলো বিক্রি করে দেওয়া হয়। এতে বাড়ে অনুৎপাদনশীল ঋণ, মানে এমন ঋণ যা থেকে কোনো আয় আসে না। আর এই সব কিছুর ফলে শেষে গিয়ে ঋণ শোধ করাই অসম্ভব হয়ে দাঁড়ায়। পরিস্থিতিটা কতটা গুরুতর তা বোঝার জন্য একটা আঞ্চলিক তুলনা টানা হয়েছে। সূত্র অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক ঋণ এখন পাকিস্তানের বৈদেশিক ঋণের খুব কাছাকাছি চলে এসেছে। ঋণের বোঝাটা যে কতটা ভারী সেটাই এই তুলনা থেকে স্পষ্ট।
আর এটাই হলো সূত্রগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। তাদের বিশ্লেষণে বলা হচ্ছে অর্থনীতির এই গতিপথ যদি বদল না হয় তবে তা দেশটিকে শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো একটা ঝুঁকির দিকে নিয়ে যেতে পারে। তাহলে এই পুরো বিশ্লেষণ শেষে মূল প্রশ্নটা কিন্তু আবার ফিরে আসছে, যখন একটা দেশের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন সেই দেশ কোন পথে হাঁটে? সম্পদ সৃষ্টির পথে নাকি সম্পদ বিক্রির পথে?